এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এক সাগর রক্তের বিনিময়ে যে অর্জন, আজ সেই বিজয়ের দিন। এদিন পূর্ব পাকিস্তান বিলুপ্তির দিন, বাংলাদেশের মানচিত্রের আত্মপরিচয়ের দিন, বিজয়ের ৫৪তম বছর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই দীর্ঘ সময়ে কতটা সমৃদ্ধি অর্জন করল, কেন গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা পেল না, কেন মুক্তিযুদ্ধের মূল নীতি থেকে দূরে সরে গেল ৫৬,০০০ বর্গ মাইলের এই ভূখণ্ড, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনও কেন রাজপথে রক্ত ঝরে, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, ছাত্রলীগের আহ্বায়ক, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্যের সভাপতি, মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মান্না। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায়। আমাদের সাথে আরও উপস্থিত আছেন জাতিসত্তার কবি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা ও যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার। আপনাদের দুজনকেই আজকে এই বিজয়ের দিনে, বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমেই জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যেতে চাই যে আমরা ৫৪ বছর অতিক্রম করলাম আমাদের বিজয়ের, কিন্তু এখনও কেন কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারলাম না? আমাদের দুর্বলতার জায়গাটি কোথায়, আর আমাদের এই দীর্ঘ পথ চলায় আমাদের অর্জন কতটুকু, যদি আপনি বলুন। বিশাল প্রশ্ন। মানে এই প্রশ্নের জবাব দিতে গেলে বিশাল প্রশ্ন নয়, মানে প্রশ্নের জবাবটা এত বড় যে আপনার পুরো ৫৪ বছর আঁকা পাশতলা সব ভালোভাবে দেখে তারপরে কথা বলতে হবে, এবং কথাটা একটু লম্বা হয়ে যাবে। তারপরে যেহেতু টক শো কতখানি বলা যাবে একটা ধারণা করে আমি বলি। প্রথম কথা হলো যে ধরেন মুক্তিযুদ্ধ বলেন বা যে কোনো লড়াই বলেন, প্রত্যেক মানুষের যারা তার অন্তর্গত, যারা অংশ নিয়েছেন, তাদের লক্ষ্যটা কি থাকে, আকাঙ্ক্ষা কি থাকে, আরও উন্নত একটা ব্যবস্থার মধ্যে যাতে প্রবেশ করতে পারে, উন্নত জীবন, উন্নত সমাজ, উন্নত সভ্যতা, সব কিছু মিলে জীবন যাতে আরও সুন্দর হয়। সেরকম করে যদি দেখেন তাহলে বাংলাদেশের অর্জন বেশ কিছু আছে। কিন্তু আপনি যদি এরকম করে প্রশ্ন করেন যে আমরা যে লক্ষ্য নিয়ে করেছিলাম, যেমন আমরা বলেছি সোনার বাংলা, শেখ মুজিবুর রহমান বক্তৃতা বলতেন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা গড়তে চাই, সেরকম তো হয়নি। বা তাছাড়া ধরেন সোনার বাংলা যে কনসেপ্ট আমাদের মধ্যে ছিল সেটা হয়নি। কেন হয়নি? তাহলে আমি প্রথম কথা বলবো যে আমাদের নেতৃত্বের একটা বিশাল দুর্বলতা আছে। বা ধরেন যদি একটু রাফলি বলি তাহলে বলবো যে আকাঙ্ক্ষার ভিত্তিতে এত বড় একটা যুদ্ধ হলো, এত বড় একটা ইতিহাস তৈরির মতো ঘটনা ঘটলো, সেটাকে ধারণ করার মতো যোগ্যতা সম্পন্ন নেতাই ছিলেন না। মানে সেটা আমি শেখ মুজিব থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছেন সবাইকেই কম বেশি মনে করি যে এই ধরনের সমস্যার মধ্যে আছেন। কাউকে ঠিক দায় দেওয়ার জন্যে বা দোষারোপ করবার জন্য বলছি না। প্রথম কথা হচ্ছে আপনি পাকিস্তান থেকে আলাদা হতে চেয়েছেন কারণ পাকিস্তান আপনাকে শোষণ করত। আপনি মনে করতেন যে আপনার এখানকার সম্পদ দিয়ে পাকিস্তান করা হচ্ছে, কিন্তু আপনাকে বঞ্চিত রাখা হচ্ছে। আপনি মনে করতেন যে আমার এখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়ছে না, কিন্তু ওখানে ছোঁয়া পড়ছে। সেই আমরা যখন আলাদা হয়ে গেলাম পাকিস্তান থেকে, নিজেদের মতো ভাগ্য করতে শুরু করলাম, তখন আমরা কিন্তু খুব ধাক্কা খেতে লাগলাম প্রতিটা পদে, এবং অনেকগুলো জায়গাতে একটার পর একটা ভুল করতে থাকলাম। খেয়াল করে দেখেন, প্রথম বাজেট ছিল বাংলাদেশের সম্ভবত ৭৮৩ বা ৮৬ কোটি টাকা মাত্র। আজকে ৫৪ বছর পরে আমাদের বাজেট ৮ লক্ষ কোটি টাকার মতো। তারপরে আমাদের ইকোনমি অনেক বড় হয়েছে, আমাদের বেশ সুরম্য দালান নির্মিত হয়েছে, অনেক ভালো রাস্তা, ফ্লাইওভার, অনেক কিছু হয়েছে। কিন্তু তারপরেও যেটা মূলত হয়নি তা হচ্ছে মানুষের জীবনটা সহজ হয় নাই। মানুষের জীবনটা
উপভোগ্য হয়নি, মানুষের জীবনটা সুখকর হয়নি। প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যে আপনি একটা হাহুতাশ দেখবেন, হাহাকার দেখবেন, একটা বঞ্চনার ভাব দেখবেন। এখনও তারা সুখী নয় এই দেশে। আমাদের দেশের যুবকরা এই ধরেন কয়েক বছর আগেও তো রেগুলার ফিচার ছিল, তারা নিজেদের ভাগ্য গড়বার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে যেত, ওই সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মারা যেত। কত করুণ মৃত্যুর খবর আমরা শুনলাম। এর আগেও আমরা দেখেছি মালয়েশিয়ার রাবার বাগানে চাকরি করতে যেত, আমেরিকার শীতের মধ্যে যেত, মধ্যপ্রাচ্যে যেত। মানে আমি নিজের জায়গায় চাকরি পাইনি। তো যে সরকারটা ছিল সেই সরকারের কি দায়িত্ব ছিল? অর্থনীতির উন্নতি করা, অর্থাৎ আপনার জিডিপি বাড়ান, প্রোডাকশন বাড়ান, একই সঙ্গে এই যে উৎপাদন বাড়বে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়বে, এটার বন্টনটা যাতে সুষম হয়, মানুষ যেন আনফেড না থাকে, অভুক্ত না থাকে, তাদের যাতে ভালো মতো চলবার ফিরবার ব্যবস্থা হয়। একদিনে হবে না, নিশ্চয়ই না। আপনি যখন স্বাধীন হয়েছেন তার 1 বছরের মধ্যে যদি সবই চান, বা 2 বছর 4 বছরের মধ্যে মনে করেন সব ধরনের কিছুই পাবো, অন্যান্য উন্নত দেশের মতো হব, নিশ্চয়ই সেরকম হতে পারবেন না। কিন্তু আপনার যাত্রাটা সেই পথে হতে হবে। কিন্তু একেবারে শুরুটাই হয়েছিল সীমাহীন লুটতরাজের মধ্যে দিয়ে, সীমাহীন রাজনৈতিক অত্যাচারের মধ্যে দিয়ে। রক্ষী বাহিনীর মতো একটা নিষ্ঠুর বাহিনী তৈরি করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত যখন প্রতিবাদ মানুষের মধ্যে ধোবায়িত হচ্ছিল, তখন সমস্ত প্রতিবাদ বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। গণতন্ত্র যার জন্য লড়াই করা হলো পাকিস্তানের বিরুদ্ধে, সেই গণতন্ত্রকে হত্যা করে মানুষের সমস্ত দেশের সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে আপনি একটা মাত্র দল রাখলেন, 4টা মাত্র পত্রিকা রাখলেন। জি মান্না ভাই, আমরা আবার ফিরবো আপনার কাছে। আমরা একটু কবি আব্দুল হাই শিকদারের কাছে যেতে চাই, যে আপনি একজন মুক্তিযোদ্ধা, দেশ মাতৃকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু আজকে বিজয়ের এই 54তম দিবসে আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার দেশের সেনাবাহিনীকে তিনি অভিনন্দন জানিয়েছেন, যারা আত্মত্যাগ করেছে তাদের কথা বলেছেন। এখানে তার বক্তব্যে বাংলাদেশ যে বিজয় অর্জন করলো, বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ করলো, বাংলাদেশের যুদ্ধটা যে পাকিস্তানের সাথে হলো, সেটার কোনো ছিটে ফোঁটাও তার বক্তব্যে নেই। খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক, এবং এটাই তো হওয়ার কথা। কারণ যে ভুলগুলো আমরা করেছিলাম সেই ভুলের খেসারত আমরা এখন দিচ্ছি। তো যাই হোক, আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে আমাদের শহীদদের, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের স্বাধীনতা সংগ্রামে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং একই সঙ্গে এটা বলবো যে 1000 বছরের আমাদের যতগুলো অর্জন আছে, যেগুলোর জন্য আমরা গর্ব করতে পারি, সেই গৌরবজনক অর্জনের একটা হলো আমরা 16ই ডিসেম্বর। কিন্তু প্রশ্নটা হলো এইখানে যে 16ই ডিসেম্বর পুরো পৃথিবী এবং আমরাও বিস্মিত হয়ে লক্ষ্য করলাম যে আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই। তিনি যখন এখানে আসার জন্য ফ্লাই করছিলেন, তখন তার হেলিকপ্টারে গুলি করে তাকে ক্রাশ ল্যান্ডিং করে মেরে ফেলানোর ব্যবস্থা করা হয়েছিল। এগুলো কোনোটার তদন্ত হয়নি। আত্মসমর্পণ অনুষ্ঠানে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ তো মুক্তিযোদ্ধাদের কাছে করে নেই, তারা ভারতের কাছে করেছে। তাহলে যুদ্ধটা হয়ে গেল পাকিস্তান ভারতের যুদ্ধ। আর আমরা যে 9 মাস ধরে অমানসিক পরিশ্রম করে গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তান বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিলাম, মোরাল কারেজ ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, সেগুলোর কোনো অর্থ থাকলো না। তারপরে হলো যে ভারতকে কে বলেছিল আমাদের মুক্তিযুদ্ধে সশস্ত্র নিয়ে ঝাঁপাইয়া পড়ার জন্য? কেউ তো তাকে পায়ে ধরে নেই। জেনারেল ওসমানীর যে প্ল্যানিং ছিল, জেনারেল ওসমানীর যে সিদ্ধান্ত ছিল, সেগুলোর যে আরও এটা দীর্ঘায়িত জনযুদ্ধের রূপ দেওয়া এবং এটা সত্যিকারের বৈপ্লবিক সরকার প্রতিষ্ঠা করা, এইটা যখন ভারত বুঝেছিল, তখনই তারা মুক্তিযুদ্ধের ভেতর অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য জেনারেল উবানের নেতৃত্বে আপনার মুজিব বাহিনী নামে একটা ফরিয়া বাহিনী, যেটা হলো একেবারে মুক্তিযুদ্ধের, যদি মুক্তিযোদ্ধা বা বাংলাদেশ যদি ভারতের গ্রিফের বাইরে চলে যায়, তাহলে এইটাকে যাতে বিশৃঙ্খল করে, উচ্ছৃঙ্খল করে, ধ্বংস করে দেওয়া যায় দেশটা, এবং আত্মঘাতী ভেতর দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করার যে প্রয়োগটা করা যায়, সেইটা করার জন্য মুজিব বাহিনী তৈরি হয়েছিল। মুজিব বাহিনীর প্রধানগুলো কারা কারা আমাদের দেশের? মুজিব বাহিনীর যে যারা উবানের নেতৃত্বে ছিল, ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, তারপরে আপনার আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরা কারা? এরা তো দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন থেকে ইন্ডিয়ার কোলে লালিত পালিত হয়েছেন। কাজে এর সাথে তাজউদ্দিনও জানতেন না যে এরকম একটা বাহিনী হয়েছে। জেনারেল ওসমানী, যিনি সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের, তিনিও জানতেন না।
অদ্ভুত এক অসঙ্গতি এবং বিষাদৃশ্যের ভেতর দিয়ে আমরা স্বাধীনতা পেলাম। তো শুরুতেই অসঙ্গতি। তারপরে আপনার 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর বাংলাদেশ কে চালিয়েছিল? এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট ছিল না। অর্থাৎ সত্যি সত্যি এটা ভারতের কলোনিতে তৈরি হয়েছিল ওই সময়ই। তারপরে হলো যে স্বাধীনতার 54 বছর পার হলো, ওই অসঙ্গতি, যাত্রা শুরুর লগ্নের যে অসঙ্গতি, যে 16 ডিসেম্বর হতে পারত জাতীয় গৌরবের স্মারক, এবং এটা এখনও প্রাউড করি আমরা, যুদ্ধে সমাপ্ত হয়েছে বলে, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা তো আসলে ভারতের হাতে চলে গেছে সব কিছু। আজকে নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি বা ভারত তাদের ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসেবে পালন করে, মুক্তিযুদ্ধের নামটাও নেয় না। তো এখানে আরেকটা কথা হলো যে আরও কতগুলো অসঙ্গতি দেখেন। 1 নম্বর হলো যে 54 বছর পর শহীদদের কোনো তালিকার প্রণয়ন হয়নি, কোনো জরিপ হয়নি, কোনো সুমারি হয়নি, কিচ্ছু হয়নি। আন্দাজে মান্দাজে 30 লাখ 40 লাখ যার যা খুশি বলতেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। তারপরে হলো মুক্তিযুদ্ধের সঠিক তালিকাও প্রণীত হয়নি 54 বছরে, বরং গত 15 বছরে 2.5 লাখ থেকে 3 লাখ ভুয়া মুক্তিযুদ্ধ উৎপাদন করা হয়েছে। যার বয়স 71 সালে ছিল 3 বছর 4 বছর, সেও মুক্তিযোদ্ধা। তারপরে হলো আপনার রাজাকারের তালিকাও প্রণীত হয়নি, রাজাকারও পাওয়া যায়নি। কয়টা রাজাকার ছিল, কি রাজাকার ছিল আপনি জানতে পারবেন না। তারপরে 14 ডিসেম্বর দেশ স্বাধীন হবে আর 2 দিন পরে, সেই সময় বুদ্ধিজীবী হত্যা করার জন্য একটা ঘটনা ঘটে গেল। আমার কথা হলো, এটা যদি আলবদর করে, এটা যদি আলসামস করে, এটা যদি রাজাকাররা করে, আমার তো সমস্যা নেই, তাদের ধরে তদন্ত করে বিচার করো। কোনো তদন্ত করা হয়নি আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের এতগুলো। আরেকটা লাইন বলে শেষ করতেছি, বরং যে ব্যক্তি এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করে এগুচ্ছিলেন, তিনি হলেন শহীদ জহির রায়হান। তাকেও হত্যা করা হলো মাত্র 10 দিনের মাথায়। এবং জহির রায়হানকে উদ্ধার করার বা জহির রায়হানকে খোঁজার জন্য যে পুলিশ ইন্সপেক্টর আব্দুল আলিম 13-14 জন পুলিশ নিয়ে গেছিলেন মিরপুরে, তারা সবাই শহীদ হয়ে গেছিল, একজনও ফেরে নেই। তারপরে শেখ মুজিব সরকার এই ফাইলটা ক্লোজ করে দিলেন। এইরকম অজস্র অসঙ্গতি, এই অসঙ্গতির ভেতর দিয়ে আমরা যাত্রা শুরু করি। জনাব মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল সবাই বলে এবং তারা দাবি করে, সেই আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, পলাতক, খুনি, এই তকমা তাদের গায়ে লেগে আছে। অপর প্রান্তে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতা চায়নি, এখন জামাত খুব প্রাসঙ্গিক। এই 54 বছরে আজকের যে বিজয় দিবস, তারা বিজয় র্যালি করলো, তাদের নেতারা কথা বলল, এমনটা আসলে কেন হলো? প্রথম কথা বলি, আওয়ামী লীগ এখন একেবারে অপ্রাসঙ্গিক এরকম করে বলার বোধহয় সময় হয়নি এখনো। মানে আব্দুল সিকদার যেরকম করে বলছিলেন, মানে আপনি যদি ওই রকম করে দলটাকে মূল্যায়ন করেন, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী কীরকম করে সারেন্ডারই করলো ইন্ডিয়ান আর্মির কাছে, এগুলো তো ফ্যাক্ট। তো জি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বইপত্র লেখা হয়েছে, লোকজন জানে। আর জহির রায়হানের মতো একজন মানুষ, তার ব্যাপারে তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবের উক্তিও শুনলেন, দর্শক যারা আছেন তারাও শুনেছেন। এরা ইতিহাসে খুব মানে মর্যাদার আসনে সবসময় থাকবেন, এটা কিভাবে হবে? এটা ঠিক যে এত বড় এই যে স্বাধীনতা আন্দোলন যেভাবেই গড়ে উঠুক, সেখানে প্রধান ব্যক্তিত্ব শেখ মুজিব, এটা আমি মনে করি। সেই হিসেবে তাকে ফেলে দিতে পারবেন না, তাকে ওই জায়গায় রাখবেন। কিন্তু সেই প্রধান ব্যক্তিত্ব কেমন খেয়াল করেন, একটা উদাহরণ আমি মাঝে মাঝে বলি, অনেকে খেয়াল করেন না। চীনের এত বড় যে বিপ্লব, তার একচ্ছত্র নেতা ছিলেন বলতে পারেন মাও সেতুং। কিন্তু অনেকগুলো বছর পরে, বিশেষ করে সাংস্কৃতিক বিপ্লব যখন হচ্ছে, তখন তার স্ত্রী, 4 জন মিলে 4 কুচক্রী যাদের নাম দেওয়া ছিল, তাদের ভূমিকা এবং তাদের পেছনে মাও জেদুংয়ের যে দুর্বলতা, সেটাকে ধরে চাইনিজ পার্টি পরবর্তীকালে মূল্যায়ন করে বলল মাও সেতুং 70% বিপ্লবী ছিলেন, বাকি 30% অবিপ্লবী লোক ছিলেন। আমরা তো শেখ মুজিবকে ডেমিগড বানিয়ে দিলাম। এতই প্রশংসা হলো তার উপরে, মানুষ শুনতে শুনতে, মানে আপনি একটা গ্রামের ব্রিজ বানালে তাও বঙ্গবন্ধু সেতু নাম দিতে হবে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেল যে উনি ছাড়া কেউ নাই। তো ওনাকে এখন এতগুলো বছর পরে, যখন তারা নেই, তারা ক্ষমতায় নেই, তখন তাদের নাম আর বারে বারে উচ্চারণ করা তো দূরের কথা, সারাদিনে একবারও কেউ উচ্চারণ করতে চাইবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। সেই হিসেবে যদি আপনি বলেন যে তারা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, এইটা ঠিক।
যে সোনার বাংলার কথা বলেছিলেন, পরবর্তীতে নতুন বাংলাদেশ বলেন বা যেভাবেই হোক একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলবার প্রশ্ন, সেই ব্যাপারেও ফেল করেছেন। কারণ সমাজতন্ত্রের নাম করে সম্পদ ইত্যাদি কলকারখানা জাতীয়করণ করে এবং তারপরে যেভাবে অর্থনীতি নিয়ে গেছেন, পুরো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। ৭৪ একটা বিশাল দুর্ভিক্ষ হয়েছে। তার মানে দেশ পুনর্গঠনে অর্থনৈতিকভাবে কিংবা রাজনৈতিকভাবে তো আমি একটু আগে বললাম যে একদলীয় শাসন কায়েম করেছেন। সব যদি মিলান, তাহলে যা বাংলাদেশের জন্য দরকার ছিল, যা একটা নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশের জন্য দরকার ছিল, একটা দল, একটা নেতা, একটা নেতৃত্বের যে ভূমিকা পালনের, তারা তার কিছুই করতে পারেননি। তাহলে তারা প্রাসঙ্গিক থাকেন কিভাবে? তবুও দেখেন, তারা কয়েকবারই দেশ শাসন করেছে এবং সবশেষে ১৫ বছর ধরে দেশ শাসন করলো এবং অতঃপর বিশাল এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের পলায়ন করতে হলো। তবু তাদের প্রাসঙ্গিকতা পুরো শেষ হয়নি। কেন বলছি? ওই যে ভারতের কাছে আমরা গিয়ে আশ্রয় নিয়েছিলাম, মানে আমি একজন মানুষ, তার নাম আপাতত বলছি না, যিনি তার বইয়ের মধ্যে লিখেছেন আমাদের মুক্তিযুদ্ধটা যেভাবে গড়ে উঠেছে সেটাকে আমাদের আরেকবার রিভিজিট করা দরকার, আরেকবার চিন্তা করা দরকার। আমরা যেরকম করে পরিবেশটা তৈরি করেছিলাম, তাতে ২৫শে মার্চের ওই রাতের আক্রমণের পরে আমাদের মানুষকে বলতে হয়নি তারা ঊর্ধ্বশ্বাসে জীবন বাঁচাবার জন্য ছুটতে ছুটতে বর্ডার পার হয়ে গেছেন। তার মানে হোল ফোর্স অফ মুভমেন্ট, পিপল অ্যাজ এ হোল গিয়ে সারেন্ডার করেছে ইন্ডিয়ার কাছে। বাঁচাও আমাদেরকে, আমাদের অস্ত্র দাও, সেই সুযোগটাই তারা নিচ্ছে। তারা তো নেবেই, এবং আমরাও করে দিচ্ছি ভিতর থেকে। না, আমি তখনকার কথা বলছি, আমি যে শুরুটাই তো এরকম করে করলাম, যাত্রাটাই এরকম যে অল রোডস লিড টু রোম যেরকম বলে, সব কিছু সেখানে গিয়ে ঢুকলো। এবং তারা তখন যে ইন্ডিয়া যতক্ষণ আপনাকে সহায়তা করেছে আপনি কৃতজ্ঞ বোধ করেছেন, সমগ্র জাতি সেরকম করে বলেছে। সঙ্গে সঙ্গে তো ভারত বিরোধী মানসিকতার প্রকাশ হয় নাই, কিন্তু পরে বোঝা গেছে ওরাও একটা প্রায় উপনিবেশিক সাম্রাজ্যবাদী কায়দায় দেশকে দখল করার চেষ্টা করেছে। সেই অর্থে এটা এরকম হয়েছে। আর জি বলুন, মানে আর একটা প্রশ্ন করেছিলেন জামাত ইসলাম, এই জন্য সংক্ষেপে বলেন। খুব সংক্ষেপ করেই বলবো আমি। সেটা হচ্ছে জামাত খুব প্রাসঙ্গিক হয়েছে সেরকম নয়। এই যে অত্যাচারটা করেছে আওয়ামী লীগ, সেই সময় তারা যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছে, তাদের যে বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ মানে বাঙালি জাতীয়তাবাদ বা শেখ মুজিব একক নেতা ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছু মার খেয়েছে। আর এটা যখন মার খেয়েছে তখন সেই সময়ের যারা সবচেয়ে বড় বিরোধিতাটা করেছিল, অন্যায়ভাবেও যদি করে, তবু মানুষ মনে করেছে ওরাই বিরোধী শক্তি ছিল। অতএব তাদের পতনের সাথে সাথে এরা সামনে আসছে এবং এরা এই দীর্ঘ সময় ধরে ভেতরে ভেতরে নিজেদের সংগঠিত করেছে। পরিবর্তনের পরে আমি এখানে এই প্রশ্নটা রাখছি, যে পরিবর্তন হলো তারাই কিন্তু ফোকাসে নিয়ে এসছে এই দলটাকে। প্রথম প্রধান সেনাপতি যে পরিচয়ের কথা বললেন, ওই সেনাপ্রধান যে আপনার ক্যান্টনমেন্টের বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, প্রথম জামাতে ইসলামের নাম বলেছেন পরপর ২ বার। সেই থেকে যে দলটা তখন রেজিস্ট্রেশন বিহীন, তাদেরকে ফোকাস দেওয়ায় কোনো জায়গায় কার্পণ্য হয়নি। আর খুব ছোট্ট করে বলি, আমরা সবচেয়ে কঠিন সময় রাজপথে ছিলাম। আমরা বলছি গণতন্ত্র মঞ্চ, আমাদের ৫টা ৬টা দল মিলে আমরা কোনো রকম ফোকাসই পাইনি। একবার এরকম মনে হয় যে এক ধরনের ভেতরের মাস্টার মাইন্ডেড কোনো কাজ হয়েছে, যার জন্যে মনে করা হয়েছে ওই পুরা স্পিরিটটা ডুবিয়ে দিয়ে সেই জায়গাতে এমন একটা কোনো স্পিরিট আনা হবে যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয়বাদ এই বিষয়গুলো থাকবে না। গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র, যেটা যার মধ্যে মানে কোনো সাম্প্রদায়িকতা নাই, যেটা সেকুলার চরিত্র ধারণ করে, এগুলোকে বিসর্জন দেওয়া হবে। জি, জনাব কবি আব্দুল হাই শিক, আমরা দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা হলো। হামলার পরপরই এই পলাতক আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করলো, কেউ কেউ সম্মতি জানালো। এখন আবার তারা আবার তালিকা প্রকাশ করছে যে এরপরে কে। অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে মানে ইভেন তাদের যে দলীয় নেত্রী আছে শেখ হাসিনা, তার ভিতরেও কোনো আত্মগ্লানি বোধ নেই, এমন একটা পজিশনে কিভাবে আওয়ামী লীগ চলে গেল? আওয়ামী লীগ চলে গেল এই কারণে যে আওয়ামী লীগের জন্মলগ্নের স্বাধীন বাংলাদেশ, দেশটা স্বাধীন হলো 18ই ফেব্রুয়ারি 1972 সাল। আপনার
যুবলীগের প্রধান সেনা সভাপতি ফজলুল হক মনি ঘোষণা করলেন যে এখন থেকে দেশে কোনো কোর্ট কাছারি শাসন থাকবে না, দেশে থাকবে শুধু একটাই শাসন, সেটা হলো মুজিবি শাসন। ফ্যাসিবাদের বিষ বৃক্ষরোপণ করলেন আপনি ওই দিন। ওই দিনই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল অর্জন ধ্বংস হয়ে গেল। আমাদের মুক্তিযুদ্ধের টার্গেট কী ছিল? গণতন্ত্র। পাকিস্তানের সাথে সংঘর্ষটা তো শুরু গণতন্ত্র থেকে। শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে না, এবং আমরা বুঝলাম যে এদের সাথে আসলেই আর থাকা যায় না। এই তো ঘটনাটা। আচ্ছা, আরেকটা হলো আপনার মানবাধিকার। মানবাধিকার পর্যুদস্ত হয়ে গেছিল পাকিস্তানে। 3 নম্বর হলো আপনার ন্যায় বিচার, ইনসাফ। এই 3টা জিনিসকে উদ্ধার করার জন্য স্বাধীন বাংলা সরকারের যে আপনার ঘোষণাপত্র, সেখানে দেখবেন এই 3টার বাইরে কোনো কিছুই নাই। কিন্তু শেখ মুজিবের আমলে আপনার কী হলো, 3.5 বছরের মাথায় 3টা জিনিসই উড়ে গেল। এবং লুণ্ঠনে বাংলাদেশ না বিশ্বের চ্যাম্পিয়ন হলো। কিসিঞ্জার বললেন যে বাংলাদেশ হলো বটমলেস বাস্কেট, এটার মধ্যে যা কিছুই দাও কিছুই থাকে না। তো বটমলেস বাস্কেট করে তারা লুণ্ঠনের মাধ্যমে, মৌলানা ভাসানী বললেন যে আওয়ামী লীগের নাম দাও নিখিলবঙ্গ লুটপাট সমিতি, এটা মৌলানা ভাসানীর ডায়লগ। তো সেই লুটপাট সমিতি আপনার বাংলাদেশে তাদের দুঃশাসনে, কুশাসনে 27,000 রাজনৈতিক নেতাকর্মী মারা গেছে। এই মান্না ভাইয়ের সাথে কথা বলতেছেন, আমি মনে করি যে ভাগ্যগুণে মান্না ভাইরা বেঁচে গেছেন, কারণ মান্না ভাইরা হিট লিস্টে ছিলেন। 27,000 নেতা, রাজনৈতিক নেতাকর্মীর মধ্যে 20,000 তো শুধু জাসদের লোকই মারা গেছে, কোনো অপরাধ ছিল না তাদের। তারা এই বৈষম্যপূর্ণ সমাজটাকে বদলাতে চেয়েছিলেন এই ইয়াংরা। এটা কিলিং, এই একটা কিলিং এর কোনো বিচার হয়নি, ইনক্লুডিং আমার হিরো সিরাজ শিকদার, তার যে গুম করা হলো, তাকে মিথ্যা গল্প সাজানো হলো। জনাব কবি আব্দুল হাই শিকদার, হাদির উপর হামলা হলো, নিরাপত্তার শঙ্কার কথা বলে আজকে দুপুরবেলা সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের বিএনপি দলীয় একজন প্রার্থী, তার নাম মাসুদুজ্জামান। তার আগে আমরা দেখলাম যে চট্টগ্রামে বিএনপির আরেকজন প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলা হলো, সেখানে একজন নিহত হলো। এসব ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন বিচ্ছিন্ন ঘটনা, এরকম দিয়ে একটি ঘটনা ঘটে থাকতেই পারে। আসলে আপনি কি মনে করছেন, মোটা দাগে আগামী নির্বাচন আয়োজন নিয়ে কি কোনো শঙ্কা দেখছেন কিনা? একটা শঙ্কা তো আছেই যে আদৌ গভর্নমেন্ট নির্বাচন চায় কিনা। আরেকটা হলো যে ভারত এবং তাদের অনুচররা, তাদের তাবেদাররা বাংলাদেশকে একটা সুস্থ জায়গায় যেতে দিতে চায় কিনা। দুইটা ইন্টারেস্ট এখানে কাজ করতেছে। যদি সরকার ধরলাম যে না, তারা একটা লামসাম একটা নির্বাচন দিয়ে চলে যেতে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে প্রতিবেশীরা চায় না। কারণ বাংলাদেশের সমস্ত অকল্যাণের পিছনে ভারতের হাত আছে। ভারত আমাদের প্রতিবেশী, ভারতে প্রচুর মহীয়সী মানুষ আছে, মহৎ মানুষের জন্য। গান্ধীর দেশ, এটা আকবরের দেশ, এটা অশোকের দেশ, সেটা রেসপেক্ট করি আমরা। অরুন্ধতী রায় ওখানে বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বাস করেন, তাদেরকে সবসময় আমরা সম্মান করি। কিন্তু ওখানে এটা মনে রাখতো, নরেন্দ্র মোদীর মতো গুজরাইয়ের কসাইটাও তো বাস করে ওই দেশে। ওই দেশে তো এই অমিত শাহর মতো লোকেরাও বাস করে। ভারতের জনগণ যেমন বিপদে পড়েছে এখন, যে তারা একটা ধর্মীয় উগ্র ফ্যাসিবাদী তাণ্ডবের কাছে বন্দী হয়ে গেছে। ঠিক এই কারণেই বাংলাদেশের 5ই আগস্টের পরাজিত শক্তি, তারা ওখানে আশ্রয় নিচ্ছে। নির্লজ্জের মতো ভারত আন্তর্জাতিক রীতিনীতিকে লঙ্ঘন করে, তোয়াক্কা না করে সেগুলোকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদের আদরে লালিত পালিত হচ্ছে। এবং যেটা শুনতে পাচ্ছি যে হাদির যে হত্যাকারীরা, তারা তো ভারতেই যে আশ্রয় নিছে। আমি জানি না, এটা হয়তো এখনও অনুমান সাপেক্ষ। তো দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনার জন্য ভারতকে অবশ্যই দায়ী থাকতে হবে। কারণ ভারত যদি 5ই আগস্ট থেকে কোনো বার্তা না নিয়ে থাকে, 5ই আগস্টের বার্তাটা কি, যে ভাই তুমি তোমার দেশে থাকো, ভাই তুমি আমার প্রতিবেশী, তোমাকে বদলানোর ক্ষমতা আমার নাই, বাট আসো আমরা পিসফুল কোএক্সিস্টেন্স করি, শান্তিপূর্ণ সহাবস্থান করি। সেই জায়গায় নাক দাদাগিরি ফলানো, ভারতের এই রকম মানসিকতা পরিহার করতে হবে। এবং ভারতের দাদাগিরির নেশার জন্য তারা একের পরে নেপাল হাতছাড়া হয়ে গেছে, আফগানিস্তান হাতছাড়া হয়ে গেছে। এখন অবশ্য আফগানিস্তানের সাথে অবৈধ একটা সম্পর্ক তৈরি হচ্ছে, পাকিস্তানের সাথে তো বৈরী, শ্রীলঙ্কা চলে গেছে, মালদ্বীপ চলে গেছে, কেউই ভারতের সাথে নাই, শুধু শেষ দাস হিসেবে আমরা ছিলাম। তো সেটাও 5ই আগস্টের পর অপসারিত হয়েছে। কিন্তু ভারতের কথা বলতে গেলে বলতে হয় যে সীমান্ত কিলিং কোনো মানে আছে? ইসরায়েল ফিলিস্তিনি বর্ডারের চাইতে ডেঞ্জারাস বর্ডার হলো বাংলাদেশ ভারত সীমান্ত। যে পাপের শাস্তি হলো শুধুমাত্র আপনার 1 মাসের জেল বা 6 মাসের জেল, বা তারা পুশব্যাক করে দেবে।
বা বলবে যে আপনার দেশের একজন বন্দী আছে আমার এখানে, সেইটাকে উইদাউট ট্রায়াল আপনি মেরে ফেলতেছেন। এই এই আস্পটের কি জন্য? আপনি আমার পিলখানা ট্র্যাজেডির সাথে আপনার ভূমিকার কথা উল্লেখিত হচ্ছে। আপনি আমার নদীগুলোকে 54টা আন্তর্জাতিক বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক রিভারগুলোকে মেরে ফেলে বাংলাদেশে শুকিয়ে মারার পথ করেছেন। ফারাক্কা দিয়ে আমার সুন্দরবন ধ্বংস হওয়ার উপক্রম, বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে গেছে, তারপরেও আপনার রাগ যায় নাই। আপনি সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে সুন্দরবনের 12টা বাজানোর সমস্ত আয়োজন সম্পন্ন। ভবিষ্যতে সুন্দরবন বললে শুধু ভারতীয় সুন্দরবনটাই বোঝাবে, বাংলাদেশের যে বিরাট অংশটা থাকলো এটা থাকবে না। তারপরে আপনার ফেন্সিডিলের কারখানা, মাদক দ্রব্য, সমস্ত সীমান্তে 125টার বেশি ফ্যাক্টরি আছে সীমান্তে এই আপনার ফেন্সিডিলের। এই সীমান্তগুলোতে ফেন্সিডিল ঢুকিয়ে বাংলাদেশের তারুণ্যকে মাদকাসক্ত করা হচ্ছে। সীসা, ইয়াবা এগুলো ঢুকাচ্ছে। অস্ত্র, যা কিছু অস্ত্র দেখেন এগুলো আসে কোত্থেকে? গোয়েন্দাদের কাছে সমস্ত রিপোর্টই আছে। তো সব মিলিয়ে এটা আমরা বলতেই পারি যে আজকে যারা এইসব বড় বড় ডায়লগ দিচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের সরকারের এবং তারা তো হিট লিস্টও তৈরি করছে। সরকারের তৎপরতা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। কারণ ওসমান এবং আপনার আবদুল্লাহ এবং আপনার ব্যারিস্টার ফুয়াদ তিনজনে এখন থেকে 1.5 মাস আগে গভর্নমেন্টকে জানিয়েছিল যে আমাদের কাছে নানান ধরনের টেলিফোন আসতেছে, আমরা জীবন নিয়ে শঙ্কিত আছি। হেসে উড়িয়ে দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা কেউ কর্তারা, পাত্তাই দেয়নি। তো কি দাঁড়ালো তারপরে আপনার এমন ঘটনাও তো ঘটেছে যে হাদির ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, সেখানেও বিশৃঙ্খলা তৈরি হয়েছে রাস্তায়। কেন? আপনার আজকে বাপ্পাদিত্য মজুমদার কার কথা বললেন যে আপনি, বাপ্পাদিত্য বসু, সে বলছে এবার কালাডার পালা। এই সমস্ত আস্পর্ধার বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান হলো কাপুরুষের অবস্থান, মেরুদণ্ডহীন সরীসৃপের মতো অবস্থান। এইখান থেকে উঠে আসতে হবে। ওকে, জনাব আব্দুল হাই শিকদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মাহমুদুর রহমান মান্না আপনার কাছে জানতে চাই যে আপনারা দীর্ঘ 16 বছর স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করলেন একসাথে এবং তাকে আপনারা তাড়ালেন, কিন্তু এখন নির্বাচন যতই ঘনিয়ে আসছে গণতান্ত্রিকামী দলগুলোর ভিতরে আমরা দেখছি যে বিভেদ, অনৈক্য এবং মুখোমুখি অবস্থান, মানে এবং নির্বাচন ঘিরে এই যে কিছু মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটা ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়ার পথটা কি আসলে? অস্থিতিশীল পরিস্থিতির কথাটা বাদ রেখে কথা বলি। যা বললেন আপনি সেটাই তো স্বাভাবিক। একসাথে লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু অর্জন করতে চেয়েছি কি? গণতন্ত্র। আর গণতন্ত্র প্রতিষ্ঠা করবার অন্যতম পথ হলো নির্বাচন। তো নির্বাচন আমরা পেয়েছি, নির্বাচন হবে। নির্বাচন যখন হবে তখন আমিও দাঁড়িয়েছি, আপনিও দাঁড়িয়েছি। আমি আমার মঞ্চ থেকে আপনার প্রশংসা করে বক্তৃতা করলে আমি ভোট পাবো নাকি? আমার তো বোঝাতে হবে যে আপনি আমার যোগ্য নন বা আপনি খুবই ভুল, অথবা পারি যদি বোঝাবো আপনি দেশ বিরোধী ষড়যন্ত্র করেন। আমাদের দেশে তাই চলে, হয়তো সারা পৃথিবীতে এরকম চলে। তার চেয়ে বড় কথা, যদি আমি নেগেটিভ সেন্সটা না নেই যে ষড়যন্ত্র করছে বা হিংসা করছে বা একজনকে হত্যা করতে চেষ্টা করছে, এইটা বাদ দিয়েও যদি দেই, তারপরেও প্রতিযোগিতাটাই তো নির্বাচন। তাহলে এইখানে ডিফারেন্সটা দেখবেনই আপনি। সেই ডিফারেন্সে আরও কী হয়েছে, ধরেন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমেরিকা এককভাবে সারা দুনিয়ার কর্তৃত্বে চলে আসছে। আর আওয়ামী লীগ এখন অপস্থিত নাই, তো দল বলতে এখন বিএনপি আছে। সেকেন্ড একটা তো হবে, অপোজিশন একটা হবে। যার ধরেন শক্তি আছে 10, সে চাইবে সেও যাতে অন্তত 40 হয়, তাহলে বাকিটা 60 আসবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। নিজেকে ওই জায়গায় নেওয়ার রাজনীতির মধ্যেও আপনি কোনো অসততা বলতে পারবেন না। আমি প্রধান বিরোধী দল হতে চাই, এবং প্রধান বিরোধী দল হতে যদি চাই তাহলে আমি অলওয়েজ আই উইল মেক পয়েন্টস যা আমার ফেভারে আসে, এবং এমন পয়েন্ট তৈরি করবো যে আপনার বিপক্ষে যায়, এবং যে আপনার বিপক্ষে পাবো সেটাকে হাইলি প্লে করবার চেষ্টা করব। এগুলোর মধ্যে কিন্তু এখন আমি যদি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, এই ক্ষেত্রে আপনাদের মতো যারা ছোট ছোট দল আছে, যারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চান, আগামী নির্বাচনে জোটের এবং ভোটের রাজনীতিতে আপনাদের অবস্থানটা কি হবে? আপনারা কদ্দূর এগুতে পারলেন? আবার একটা প্রশ্ন করেছেন, ছোট্ট করে জবাবটা কিন্তু অনেক বড় হতে হবে। আমি তারপর সেটা সংক্ষেপ করে বলি। সেটা হচ্ছে কি, লক্ষ্যটা কী ছিল? ধরেন এই যে লড়াইটা হলো আগস্ট বা জুলাই আগস্ট মিলে, পুরা ইয়ার শেষ পাদে এসে স্লোগানটা উঠলো নতুন বাংলাদেশ চাই।
which will be absolutely different from the past 53 years. বোঝেন, ওই 53 বছর থেকে বাংলাদেশ আলাদা যদি করতে চাই, কীরকম দেশ করতে হবে, লম্বা চড়া কথা বলে। আমি সংক্ষেপে বলি, এরকম একটা রাষ্ট্র যে আরও উন্নতির দিকে যাবে এবং যার ডিস্ট্রিবিউশন হবে ইকুইটেবল, একটা কল্যাণ রাষ্ট্র হবে, উন্নতি হবে, সমৃদ্ধি হবে, কিন্তু সেটা কিছু মুষ্টিমেয় লোকের হাতে যাবে না, সেরকম একটা দেশ আমি করতে চাইব। তাহলে তার একটা প্রোগ্রাম বলেন, কি প্রোগ্রাম হবে? সেই প্রোগ্রাম আপনাকে বলতে হবে, আমার দেশে যত চুরি, বাটপারি, লুটপাট হচ্ছে এগুলো বন্ধ আপনি কিভাবে করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিজিটালি কোনো একটা বৈধ পথে মানুষ বুঝবে। আমি যদি একটা উদাহরণ এরকম বলি, ধরেন বৃদ্ধ ভাতা যাচ্ছে, বা ধরেন বিজেপির চাল যাচ্ছে, বা যাই যাচ্ছে, ডিস্ট্রিবিউশনের সময় দেখা যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা সবচেয়ে বেশি পাওয়ারফুল। আপনি পুরোটা ডিজিটাইজ করে ফেলেন, আপনি কত টাকা দিলেন সেটা মানুষকে বলেন, কতগুলো লোকের মধ্যে মানুষকে বলেন যে প্রত্যেক মানুষ কত করে পাবে, অ্যান্ড ডিজিটালি ট্রান্সফার করে দেন সবগুলো। একটা বুদ্ধি এরকম করে হয়, আমি মনে করি সমস্ত জায়গায় হতে পারে। আপনি টোটাল ল্যান্ড ডিজিটাইজ করে দিয়েছেন, খেয়াল করেন, তার মানে কোনো মামলাই তো হবে না। যে কোনো মামলা হবে যেটা গভর্নমেন্টের অ্যাকসেপ্টেড ডিজিটাইজড একটা ম্যাপ তৈরি হয়েছে সারা দেশের। এখন কী বলে আপনার এই যে রোড ম্যাপ তৈরি করছে সারা বিশ্বব্যাপী গুগল, তো আমি তো এটাও করতে পারি। তার মানে আপনি ওই মামলাও তুলে দিতে পারেন। একইভাবে আপনি আপনার বিজনেসেরও ভবিষ্যৎবাণী করতে পারেন, আগেই বলতে পারেন এটাতে ইনভেস্ট করো, এইটা করো না, এখন এই কাজে গেলে ভালো হবে। এরকম সারা পৃথিবীতেই চলে। বাংলাদেশ ওই পথে যাবে, তার কমপ্লিট একটা প্রোগ্রাম চাই, তো সেটা করতে হবে। আর সেটা যদি আপনি করতে পারেন, তাহলেই ওই সো কল্ড আদর্শের কচকচানি, সো কল্ড বুক নিয়ে ভাববাদ এগুলো কিচ্ছু কোলাবে না। বিকজ মানে এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ, থিওরি ইজ গ্রে, এটার কোনো ভ্যালু থাকবে না। সেই জায়গাতে আমি মনে করি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলোর চাইতে একদম বর্তমানের মধ্যে থাকবে, যেখান থেকে আমি সামনে আরও ভালোভাবে যেতে পারি। জি, আমাদেরও প্রত্যাশা থাকলো। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এমন দিনে আপনারা আমাদের এখানে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আগামীর বাংলাদেশটা কেমন হবে। তবে আমাদের হতাশ হলে চলবে না, আমাদেরকে আশাবাদী হতে হবে, এবং আমরা এই অন্ধকার পেরিয়ে যাবই, এবং সেটা ঘুমিয়ে পড়ার আগেই। অবশ্যই লড়াকু বাংলাদেশ ইনশাআল্লাহ তার লড়াই অব্যাহত রাখবে এবং লক্ষ্যপানে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদেরও। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন। আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।